ইউজ করে আমরা ডেটাবেজে ডাটা সেভ করতে পারতেছি। এবার ডেটাবেজ থেকে ডাটা তোলার কাজটা করব। সো আমরা ভিউ এ ক্লিক করলে, অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আমরা এই পেজে হচ্ছে এবং আমরা এখান থেকে স্টুডেন্ট সেভ করতে পারতেছি। সো ভিউ স্টুডেন্টে ক্লিক করলে আমাকে কি দেখাবে, এখানে একটা টেবিল আসবে, অ্যাড স্টুডেন্ট ফর্ম না এসে, এবং এখানে আমরা ডাটাগুলোকে দেখতে পাবো আর কি। সো সেক্ষেত্রে আমরা add student.php এখানে যে ইয়েটা আছে, এখানে লিংকটা আমরা দিয়ে দিই, যারা করতেছিলেন প্র্যাকটিস করতে পারেন আমার সাথে সাথে। সো add student.php এখানে কি দিয়ে দেব, view student.php। সো এবার এই view student.php নামক একটা পেজ আমাকে তৈরি করতে হবে। সো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এসে php ফাইল তৈরি করে নিচ্ছি view student.php নামে। এবার এখানে এসে আমাকে একটা ডিজাইন করতে হবে। সো আমি add student.php এখানে যে কোডগুলো ছিল এগুলোকেই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দেওয়া হচ্ছে এবং যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমাদের ফর্ম লাগবে না, আমরা যদি এখানে টেবিলের মধ্যেই এখানে বলে দেই ভিউ স্টুডেন্ট ফর্ম আর হচ্ছে 600 করে দেই, আর এখানে একটু ডিফারেন্ট স্টাইলে আমাকে টেবিলটা করতে হচ্ছে। সো স্টুডেন্ট নেম, এরপর কি প্রথমে আসবে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এবার সেকেন্ড রোতে আমাদের একটা লুপিং হবে, তাই না? আমাদের একটা লুপিং হবে সেকেন্ড রোতে। সো আমরা একটু ডিজাইনটা দেখি আগে কি অবস্থা হচ্ছে এদের। ভিউ স্টুডেন্টে ক্লিক করলে এরকম আসতেছে, তাই না? ভিউ স্টুডেন্ট ফর্ম না বলে all student information এবার আমাকে এখান থেকে ইসেট লাগবে, ইসেট লাগবে না, রিকোয়ার লাগবে, হ্যাঁ রিকোয়ার কিন্তু লাগবে। সো রিকোয়ারিং করা হচ্ছে, প্রথমে রিকোয়ারিং করার পর আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে এবার কি হবে, সিলেক্ট অল সিলেক্ট মান কি হইছে, সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো। প্যারামিটার কি পাঠাতে হবে, পোস্ট না গেট? দেখছেন, সো গেট না, সিলেক্ট অল। এবার স্টুডেন্ট ক্লাসে আসলাম, এসে এই যে যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে হবে পাবলিক ফাংশন কন্ট্রোল ভি। সো এখানে আমাকে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, এক্সেপশনাল হ্যান্ডলার ইউজ করে আমরা ট্রাই ক্যাচ। সো ট্রাই এর মধ্যে আমাকে প্রথমে কি করতে হবে, ডিবি কানেক্ট করে আমাকে কোন ক্লাসটা কল করব, প্রিপেয়ারের মধ্যে আমাকে কি করতে হয়, কোয়েরিটা প্রিপেয়ার করতে হয়। সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট। এখানে কিছু বাইন্ড ব্যায়াম করা লাগবে, বাইন্ড ব্যায়াম করা লাগবে না। এটাকে আমরা স্টুডেন্ট ইনফো নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম। এবার কি বলবো, স্টুডেন্ট ইনফোকে আমি কি করে দিব, এক্সিকিউট করে দিলাম।
এবার আমি রিটার্ন করব স্টুডেন্ট ইনফোকে। আর যদি কোনো কারণে কোনো সমস্যা হয় ইকো গেট মেসেজ। সবকিছুই কি হচ্ছে দেখছেন, অবজেক্ট ধরে ধরে আমাকে কাজ করতে হচ্ছে, সবকিছুই আমাকে অবজেক্ট ধরে ধরে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে যে রিটার্নিং হচ্ছে সেই রিটার্ন ইনফরমেশনটা আমাকে যেখান থেকে কল করা হয়েছে সেখানে আমরা রিসিভিং করলাম। এবার এখান থেকে ডাটাগুলো বের করতে হবে। PHP while হওয়ার পর একটু খেয়াল করেন, এটা একটু এখানে আমি দেখাচ্ছি, আগে এখানে একটু দেখেন। আগে খুব ইন্টারেস্টিং একটা ওয়ে আছে বের করা যায়। হ্যাঁ, ফেস, এখানে কোনো এই ফেস অ্যাসক টেসক লাগবে না, জাস্ট একটা ফাংশনই আছে। আমি যদি এভাবে একটা কাজ করি, ধরেন হোয়াইল বলে দিলাম যে ভেরিয়েবলটার নাম কি, স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো ধরে এটার মধ্যে তো অবজেক্ট ফেস নামের একটা ফাংশন আছে, ফেস নামের একটা ফাংশনই আছে। ক্লাসের নাম কি, পিডিও ক্লাসের। এই এখানে এর মধ্যে আমরা ফেস অ্যাসক কই আছে দেখেন তো, আছে এই যে দেখি, এই যে মামলা ডিসমিস বাস। সো এই রিসোর্স থেকে ফেস ফাংশনটা এই প্যারামিটারগুলো ইউজ করে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে কই রাখবেন, আমি বলে দিলাম রো। ঠিক আছে, এবার যদি বলি ইকো প্রায় আর প্রিন্ট রয়, এবার দেখেন মামলা ঘটে যাওয়ার কথা। চেকিংস করেন, এই যে চলে আসছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সো আমরা যখন MySQL ফেসেসক দিয়ে বের করতাম, এখানে ফেস নামের একটা ফাংশন আছে, ফাংশনটাই সব বের করে নিয়ে আসবে। এই ফাংশনের মধ্যে এই ইয়াটা লিখে দিতে হবে। এখন ভিতরে দেখানো যাবে না, ভিতরে দেখাবেন এবং পেজিনেশন করবেন এখনই, নগদ, অন দ্য স্পট। না করতে পারলে আমি করে দিব। ওকে, আজকে এত লোকজন কেন বুঝতেছি না। স্যার ফোন করছিল, কি বলেছে? ঠিক আছে, আচ্ছা দেখেন আমাদের একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে বের করতে পারলাম। এটা পারছেন না সবাই? তাহলে এখন এখান থেকে নিচে লোক চক্ষু সম্মুখে নিয়ে আসেন। এখান থেকে বের করব। আরো একটা ইন্টারেস্টিং ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে কোনো অ্যারে ছেড়ে দিলে প্রত্যেকটা ইন্ডেক্স একটা ভেরিয়েবল করে ফেলে, তাই না? নাম জানি কি, এক্সট্রাক্ট, রাইট। বহুত খতরনাক। আপনারা কি জানেন ফাংশনের একটা নাম আছে? বলেন তো কি? হয় নাই, তাও হয় নাই না, মামু। বলছিলাম না
হ্যাঁ, অ্যাসক মামু, ফেস মামু, স্টেট মামু, বুঝতে পারছেন? এটা আমার কথা না, আমার এক স্টুডেন্টের কথা। মামু, সে নাম দিছে মামু, কারণ মামু মামু এটা দেন তো, এটা দেন তো, মামা যাইবা কত কাজ। তাহলে ফাংশন কি করতেছে আপনার? এই ফেস এ কি করে দিচ্ছে আপনাকে? একটা কাজ করে দিচ্ছে না, তাহলে এর নাম কি? মামু। গুগল আপনার কি করে? হ্যাঁ, তাহলে এটা এখান থেকে মামু বলতে হবে। আল্লাহ ভরসা না, অ্যাপ্রুভ। সো এখানে দেখেন কি করি আমরা, পিএসপি ইকো কি হবে, রো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ওকে, সো এভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি। এবার চেকিংস করি, দেখেন চলে আসছে। এবার এখানে পেজিনেশনটা করবেন, এখানে পেজিনেশনটা করেন, শুনতে পারেন? এই পেজিনেশনটা দেখে কে আগে করতে পারে? বসে আছেন কেন? পেজিনেশন করছেন? পেজিনেশন করেন এটার মধ্যে, পেজিনেশন করেন, করা হলে আমরা বলবেন। এই পেজিনেশন করতেছেন না কেন? কথা বলতেছেন কেন? অটো ইনক্রিমেন্ট তো জন্য ওর কাহিনীটা জানেন? আমরা স্কুলে কাজ করতেছি, বলছি যে প্রথম ফিল্ড অটো ইনক্রিমেন্ট করে দেখো, সবগুলো ফিল্ড অটো ইনক্রিমেন্ট করে দিচ্ছে। স্যার আমি তো রেগুলারে স্যার কাউন্ট করতে হবে, রেগুলারে কাউন্ট করতে হবে। এটা তো মাই স্কুলে কাউন্ট করতে হবে। সার্চ দেন গুগলে, সার্চটার নাম কি? ভালো কথা বলছেন তো,
আচ্ছা নাম দোষ দিয়ে দেন, এটা নাম দোষের মধ্যে দিয়ে দেন, সমস্যা নাই, নাম দোষের মধ্যে দিয়ে দেন। ফাংশনটা কি? অনেকগুলো তো ফাংশন এখন ইডিট ডিলিট এগুলো করতে গেলে চেঞ্জ আছে। সারাদিন সবগুলো ফাংশন এই যে আমি যখন এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব, তখন আমার এই পেজে আসবে এবং ইউআরএল দিয়ে আইডি ইন্ডেক্সে স্টুডেন্টের আইডিটা নিয়ে আসবে। সো এবার এখানে এসে দেখেন আমরা আইডিটা নিচ্ছি, নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি স্টুডেন্ট আইডি। ওকে, এই কোডটুকু কোথা থেকে আসছে বলেন তো? আমরা তো যে অ্যাড স্টুডেন্টের পুরো ফাইলটাকে কপি করে এখানে নিয়ে আসছিলাম, তাই না? সো ওখান থেকে এটার মধ্যে লাগবে একটু পরে, আপডেট করার সময় লাগবে না, সেটা রেখে দিলাম থাক। তাহলে বাট আমরা আগে কি করি, এই ফাংশনটার একটা ডেফিনেশন দিয়ে আসি স্টুডেন্ট ক্লাসের মধ্যে। সেবার আমরা আবার স্টুডেন্ট ক্লাসে যাচ্ছি, এখানে এসে পাবলিক ফাংশন কন্ট্রোল ভি ট্রাই কেস দিয়ে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব এক্সেপশনাল হ্যান্ডলারের মাধ্যমে। এখানে এসে দেখেন আমরা সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট, হোয়ার কি হবে, হোয়ার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু কি হবে, এই যে ধোকা দেওয়া শুরু করলাম এক্স ওয়াই জেড, দেখছেন? হোয়ার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু কি লিখলাম, এক্স ওয়াই জেড। এবার এই স্টুডেন্ট ইনফোটাকে ধরে আমরা বাইন্ড প্যারাম করতে হবে। বাইন্ড প্যারাম করব আমরা। এবার বাইন্ড প্যারাম করব কাকে, এক্স ওয়াই জেড। এর সাথে কি আছে বলেন তো, বলেন? পড়া উচিত, কিন্তু আপনাদের বলতে পারা উচিত। ইয়া ডাটাবেস থেকে যে যাইবো হ্যাঁ, ঠিক আছে। নেভিমেন্ট ফোন নাম্বার না, হ্যাঁ আইডি হবে না, আমরা এখান থেকে আইডি নিয়ে আসলাম না, আমরা নরমালি কোয়েরিতে কি লিখতাম, হোয়ার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু যেটা নিয়ে আসতাম সেটা, তাই না? বাট এখানে তো আমরা ওই ইয়া করে বাইন্ড প্যারাম করে করে কাজ করি, সেই জন্য কথাটা কিন্তু সবার আগে বলছে সজীব ওয়াজের জয়, বুঝছেন? সো কংগ্রাচুলেশন। এবার দেখেন তাহলে স্টুডেন্ট ইনফো থেকে বাইন্ড প্যারাম করা হচ্ছে, এবার কি করা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে, বাস। এবার রিটার্ন করে দেওয়া হচ্ছে, আর কিছু করা লাগবে না। এবার আমি এখানে এসে কি করব, রিসিভ করলাম, ফাংশনটা কি আমরা ধরতে পারছি, কি করলাম এখানে, ইনস্ট্রাকশন গুলো কি যেভাবে সেট করা হয়েছে আপনারা কি ধরতে পারছেন? গুড। কোথায় ধরতে পারেন নাই বলেন? কি ধরতে পারেন না, সেটাই ধরতে পারেন নাই না? আচ্ছা, এটা আপনারা যারা নতুন আসছেন, তারা যারা পুরানো তাদের কাছ থেকে চাটা খাওয়ায় বুঝে নিয়েন, নিচে যে কিছু খাওয়ায়েন, খাওয়াটা বুঝে দিয়েন আর কি। আচ্ছা, আল্লাহ ভরসা। সো এটা রিটার্ন করতেছে, এখানে রিসিভ হচ্ছে, তাই না? যারা সকালে ছিলেন তারা তো ধরতে পারতেছেন, আসি কোনো বিষয় না। সো এবারে এখানে এসে আমরা এটা রিসিভ হবে কি দিয়ে, আমরা স্টুডেন্ট ইনফো দিয়ে এখানে রিসিভ করলাম। এখান থেকে বের করব কিভাবে, ফেচ ভিডিও ডেটার মধ্যে রাখলাম।
দেখেন কি করলাম, এই ডাটাটা কি আমার অ্যারেটা না? ওই স্টুডেন্ট আইডি ধরে এই ডাটাগুলো তুলে নিয়ে এসে ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে। এবার ওখান থেকে আমরা ওই ভেরিয়েবলের সাথে আমরা ফেসেস হোক দিয়ে বের করে ডাটা নিয়ে আসলাম। সো এই ডাটার মধ্যে কি আছে? স্টুডেন্ট ইনফরমেশন আছে না? সেটাকে আমরা স্ট্যাকের মধ্যে পাঠিয়ে দিলাম। ফলে কি হবে? এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স একটা করে সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে। দেখেন এবার মজাটা হচ্ছে, আমি এখানে জাস্ট কি লিখবো, ইকো PHP স্টুডেন্ট নেম। দেখছেন কত সুবিধা? এটা একটা ফাংশন। হ্যাঁ, এটা আমরা এর আগে আমাদের প্র্যাকটিস করা হয় না এই ক্লাসে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এবার চেকিং করি, দেখেন এডিট ডিলিট আছে, এডিটে ক্লিক করি, এই দেখেন সবগুলো চলে আসছে। হাসিব কামাল চৌধুরী। আবার ভিউয়ে যাই, এখানে এডিট করতে যাই, কি আসছে? গোলাম রব্বানি। রব্বানি আসেননি? গুড। এডিট করে দিব, এডিট করে কি করে দিব? রাজা রব্বানি না সাহেব রব্বানি? তো আপডেট বাটনে ক্লিক করলে কি হবে তাহলে? এবার সবাইকে এরকম নিয়ে আসতে পারছেন? একটু নিয়ে আসেন। এই যে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে আসতেছে ফয়সাল আলম, ফোন নম্বর আসতেছে, এগুলো আসতেছে। এখান থেকে আপডেটে ক্লিক করলে কি হবে? আপডেট হবে ইনফরমেশন গুলো। তো খেয়াল করেন, আমরা এবার এডিটে যাওয়ার পর এই যে পোস্টের মধ্যে বাটন যখন আসবে, তার মানে কি আপডেট বাটনে ক্লিক করছে। এখানে কি আসবে? আপডেট স্টুডেন্ট ইনফো। আর যা ঘটনা ঘটনা সব পোস্টের মধ্যে আছে। একটা জিনিস দেওয়া হয় না, সেই জিনিসটার নাম জানতে চাচ্ছিলাম। আপডেট যে করবে, কোথায় করবে? রো তো আছে 13টা না 14টা, এটারে আপডেট করবে না? আইডি হিডেনে যাবে। হ্যাঁ, আমাকে স্টুডেন্ট আইডিটাও লাগবে। ইন্ডেক্সের নামটা হবে কি? স্টুডেন্ট আইডি। এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এই যে আইডিটা চলে আসছে এখানে। খেয়াল করছেন কত বড় হারামি? তাহলে এটা কি করব? এটাকে আমরা হিডেন করে দিচ্ছি। এবার ঠিক আছে, কিন্তু সোজা হয়ে গেছে একবারে। তো এবার এখান থেকে আমরা যখন আপডেট করব, এবার কিন্তু পোস্টের মধ্যে আমার আইডিটাও আছে, আমি যে রোকে এডিট করতে চাচ্ছি। তো এবার আমরা এই ফাংশনটা ডেফিনেশন দেওয়ার জন্য স্টুডেন্ট ক্লাসে যাচ্ছি। বলা হচ্ছে পাবলিক ফাংশন কন্ট্রোল ভি। ওকে, পাবলিক ফাংশন ডেটা। এবার কি করতে হবে? এই যে ট্রাই কেসকে নিয়ে আসি এখানে কপি করে, স্টুডেন্ট ইনফো দিস ডিবি কানেক্ট বলা হচ্ছে কি প্রিপেয়ার করতে বলা হচ্ছে। এখানে কি হবে? কোয়েরিটা ইনসার্ট ইনটু হবে না, আপডেট কোয়েরিতে আপডেট টিবিএল স্টুডেন্ট সেট স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু কি দিব? কি দিব বলেন?
কিউ, এখানে কি হবে আর এস, where স্টুডেন্ট আইডি সমান সমান কি হবে টি। দেখছেন কি হয়ে গেল, আর কি করলাম। এবার বাইন্ড প্যারাম করতে হবে কি কিউ সমান সমান কি হবে ডেটা স্টুডেন্ট নেম আর ফোন নাম্বার এস। ইমেল অ্যাড্রেস, এবার কি আসবে টি। what is this, this is T, data, ঠিক আছে। এখানে কিছু রিটার্ন করা লাগবে, এখানে কিছু রিটার্ন সিডি লিখবেন। চিঠি রাখেন, তাহলে কি লিখবেন চিঠিতে স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি। এই কথা বলতেছেন কেন, সেশনটা স্টার্ট করলাম, সেশনে মেসেজ সিনট্যাক্সে ভ্যালু সেট করে দিলাম। এবার হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দেবো বলেন তো, ইন্ডেক্স কেন নাম দিয়েছিলাম কি ভিউ স্টুডেন্ট ডট পিএসপি কে। তাহলে এবার আমরা যদি এই ইয়াতে যাই ভিউ স্টুডেন্ট ডট পিএসপি পেজে যাই, এখানে এসে আমরা এরকম করছিলাম না, কোথায় যেন এই যে মেসেজ, এখানে এটা তো থাকবেই, এর সাথে সাথে আরো একটা জিনিস হবে, এখানে $& যখন সেশনে মেসেজটা পাওয়া যাবে তখন কি করবে, মেসেজটাকে সে ইকো করবে এবং সাথে সাথে মেসেজটাকে সে আনসেটও করে দেবে। এবং এই ঘটনা ঘটানোর জন্য আগে কি করতে হবে, এটা তো আর মাস্টারিং করে না যে আমি এক জায়গায় করলাম বাকি জায়গা পেয়ে যাবে, এটা কি মাস্টারিং করা হয়েছে, করা হয় না। এবার দেখেন আমরা এবার এখান থেকে ভিউ যাই, ভিউ স্টুডেন্ট থেকে কোনো একটা রোক এডিট করার জন্য যাচ্ছি, সাপোজ এর নাম আবু বকর সিদ্দিকী। আচ্ছা, ফোন নাম্বারটা ধরেন আমরা এই যে সজীব ওয়াহেদ জয়, সজীব ওয়াহেদ লিখে দিলাম জয়, ঠিক আছে। এবার আপডেটে দেই, মাশাআল্লাহ কাজ তো হচ্ছে না, ঘটনা কি, আপডেট কিন্তু হয়েছে, খেয়াল করছেন, হেডার কাজ করলো না কেন, আরে আপনারা কি বাইচে আছেন না মারা গেছেন বলেন তো, কে কি করতেছেন বলেন, কোনো কাজ আর হবে না। আবার পেপাল, এই তো স্টুডেন্ট আইডিটা কেন দেওয়া হয়েছে, হ্যাঁ পেপাল ইন্ডিকেশনটা নিয়ে দু একটা কথা বলবো, সমস্যা নাই। এগুলো আসলে বলেন এখানে যে হয়ার দেওয়া হয়েছে না,
আপনি যে এই যে হায়ার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু স্টুডেন্ট আইডি, ঠিক আছে সজীব? এবার আমরা ভিডিও যাচ্ছে যে স্টুডেন্ট ইনফো আপডেট, দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে। এবার ধরেন এই যে অর্ণব আহমেদ কে? অর্ণব আহমেদ কে? আপনি? অর্ণব আহমেদ খান। আপডেট দিলাম, স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি, ঠিক আছে? সো আমরা এবার ডিলিট কাজটা করতে পারবেন না কেন? প্রজেক্ট কঠিন কি বলেন? আমি অবশ্য একটু দ্রুতই যাচ্ছি, তাই না? যা করছি এটা কিন্তু খুব কঠিন আমার কাছে কিছু মনে হয় নাই, আগের মতো তো সব। কি সমস্যা হয়েছে? মেম্বার ফাংশন রাখা আছে, কিন্তু ডাটাগুলো আসতেছে না। কোথায় এরর আসছে বলেন? অনেক চেষ্টা করলাম। বলতে তো হবে নাকি? না বললে কিভাবে হবে? ওই যে স্টুডেন্ট অল স্টুডেন্ট দেখি কিভাবে পাবে? এখন কল করতে কি দেবে? প্রজেক্ট খুইলা ভিতরে গেছে আসলে কি? ঠিক আছে, করে ফেলেন কাজটা। হ্যাঁ, আমাদের প্রজেক্ট অনলাইন পেমেন্ট মেথড সম্পর্কে আমরা কে কতটুকু জানি একটু বলি। পেপ্যালের নামটা জানি, তাই না? ফেসবুকের বদৌলতে, পেপারগুলোর বদৌলতে আমরা পেপাল শব্দটা অনেক দিন ধরে শুনে আসছি। আসবে, আসবে না, হয়ে গেছে 2 মাস, রাইট? কি অবস্থায় আছে, অনেক কিছুই আমরা শুনছি, বাট একেবারেই যে অবস্থাটা সেটা একটু জানানোর চেষ্টা করছি। কারোর সাথে কোম্পানি টু কোম্পানি বা বিজনেস টু বিজনেস, B2B তে কোনো ট্যাগ যদি হতে চায়, কেউ যদি কারোর সঙ্গে ইনভলভ হতে চায়, প্রথমে বেশ কিছু ফর্মালিটিস চলে। ফর্মালিটিস গুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে যে ডাটা আদান প্রদান, কে কোন অবস্থানে আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করা। এর জন্য দুইটা কোম্পানির মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে হয়, MOU। শুনেছি না আমরা এই কথাটা? আচ্ছা, এখন পর্যন্ত সোনালী ব্যাংকের সাথে পেপ্যালের MOU হয়েছে, চুক্তি অনেক পরের ব্যাপার। MOU হয়েছে, তারা এখন ইনফরমেশন আদান প্রদান করবে, ফিজিবিলিটি
স্টাডি করবে, দেন অনেক ক্লিয়ারেন্সের দরকার আছে, তারপর সবকিছু ঠিক হবে। সোনালী ব্যাংক চুক্তিটা হচ্ছে মূলত সোনালী ব্যাংকের সাথে। কোন একটা বিশেষ কারণে সোনালী ব্যাংকের হেড অফিসে যাওয়া হয়েছিল কিছুদিন আগে। ফরেন কারেন্সি ডিপার্টমেন্টের যিনি সচিব, উনি বিষয়টা দেখছেন এবং সে আমাকে এতটুকু ইনফরমেশনই দিয়েছে যে এমওইউ হয়েছে বাবা। ওরা তো স্যার কচ্ছপের থেকেও ধীরগতিতে আগাবো। হ্যাঁ, কচ্ছপের থেকেও ধীরগতিতে আগাবো। যাই হোক, বাট যে লোকটার পেছনে কাজ করছে সে স্মার্ট। ব্যাংকটা স্মার্ট না হলেও যিনি এই পজিশনে এসে থেকে কাজ করছেন লোকটা বেশি স্মার্ট, আমার মনে হয় কাজ হবে ইনশাল্লাহ। সো আমরা পজিটিভ থাকি, আশা করছি কোনো একদিন আমাদের দেশে পেমেন্ট মেথড আসবে। পেপালটা কি শুধু পেপালকেই আসতে হবে নাকি অন্য কোনো ওয়ে যদি এনেবল হয় যেখানে স্কোপ রেডি করা সম্ভব? সবই তো পসিবল, তাই না? যে যদি পেপাল নাই আসে সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের অনেক কিছু করার আছে। তারা যদি সেটা মানে স্টেপ নেয়, অনেক অনেক প্রবলেম সেখান থেকে সলভ করা সম্ভব। বেসিক্যালি পেপালটার পেছনে সময় দেওয়া বা পেপালকে আনার পেছনে কাজ করার জন্য যে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সারদের টাকা আনার প্রসেসটা। মার্কেট প্লেস গুলো যে মাধ্যম দিয়ে টাকা দেয়, ম্যাক্সিমাম মার্কেট প্লেস টাকা দেয় পেপালের মাধ্যমে। সো জায়গাটা ওখানেই গন্ডগোলটা বেশি বেঁধেছে। আর ক্লায়েন্টরাও স্বাচ্ছন্দ্য বোধ করে ওই গেটওয়েটার মাধ্যমেই টাকা বেশি দিতে, এই কারণেই তার দামটা এত বেশি। বোঝাতে পেরেছি? পেপাল ছাড়াও আরো 19-20টা পেমেন্ট গেটওয়ে আছে। আমাদের দেশ থেকেও ইন্টারন্যাশনাল পেমেন্ট হচ্ছে, বাট অথরাইজড ডটনেট ক্রেডিট কার্ড সিস্টেমের মাধ্যমে, যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড রয়েছে। এখন ওই যে বললাম গভর্নমেন্টের সুযোগ আছে যে আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডটাকে এতটা কঠিন না বানিয়ে একটু সহজ ভাবে বা সহজলভ্য করে দেই, তাহলে কিছু সমস্যা সমাধান হয়ে যায়। বাট ক্রেডিট কার্ড দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা রিসিভ করতে পারছেন না, টাকা দিতে পারছেন। তার মানে দেয়ার যে প্রবলেমটা সেটা সমাধান হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যদি এনেবল করা যায় বা সহজলভ্য করা যায়। বা টাকা আনার যে বিষয়টা, প্রত্যেকটা দেশেরই যে বিষয়টা মাথা মানে অনেক বেশি মাথা ঘামায় যে জায়গাটাতে যে আমরা টাকা আনবো টাকা দিব না, রাইট? ওই জায়গাটাতেই বেসিক্যালি কাজ করছে মানে আইসিটি ডিভিশনটা। এই কারণেই পেপালকে বারবার আনার চেষ্টা করা হচ্ছে, যদিও তারা কোনো এক সময় উইলিংলি আসতে চেয়েছিল, এখন তাদেরকে আনার জন্য হাত পা ধরতে হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? পেপালের শুরুর দিকে মার্কেটটা বড় তারা আগেই বুঝতে পেরেছিল, যখন তারা ভারতের সাথে এগ্রিমেন্টে যায় 2003-04 সেশনের দিকে। ওই সময়টায় আমাদের গভর্নমেন্ট সেটা রিসিভ করে নাই, টাকা চুরি হয়ে যাবে বলে। এরপরে 9-10 সালের দিকেও তারা আবার ট্রাই করেছেন, ওই একই অ্যান্সার। তারপর বেসিক্যালি যেটা হয়েছে ওই সময়টাতে আরো কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, কারণ দিব না এই সিচুয়েশনে ছিল আর কি, এবং নেগোসিয়েশন পর্যায়ে। বাট 13 এর পর থেকে বেসিস, আইসিটি ডিভিশন, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে হার্ডলি ট্রাই করছে, বাট তাদেরকে বোঝাতে পারছে না আর কি। ওকে, যদিও মার্কেটটা অনেক বড়, রাইট? মার্কেটটা অনেক বড় বারবার কেন বলছি? বারবার বলার মূল কারণ হচ্ছে যে চান্স আছে উইদিন 3 year or 5 years 10 million অ্যাকাউন্টের, 10 million
পেপ্যাল অ্যাকাউন্টের চান্স আছে, তারপরেও তারা কেন এখানে আসছে না? ডেফিনেটলি তাদের এক্সপেরিয়েন্স অতটা ভালো না। ইউরোপের সবগুলো দেশ, 21টা দেশ আছে, মিলিয়ে হয়তো জনসংখ্যায় আমাদের থেকে কম আছে। একটু বাড়তে পারে অথবা কমই আছে। সেটা বুঝতে পেরেছে? আর তারপরেও কেন তারা আসতে চাচ্ছে না? এক্সপেরিয়েন্স আসলেই ভালো না। বাই দ্য ওয়ে, চেষ্টা চালানো হচ্ছে, তারাও কিছুটা পজিটিভ এখন, যেহেতু এমওইউ করেছে। এমনি এমনি তো করে নাই, তাই না? কাজ করবে বলেই এমওইউ করেছে। সময়টা একটু বেশি লাগে, সরকারি যে কোনো কাজেই সময় বেশি লাগে, এটা আমাদের মেনে নিতে হবে এবং সাপোর্ট দিতে হবে। আসবে, হ্যাঁ আসবে, ইনশাল্লাহ আসবে, হ্যাঁ প্রমোট করতে হবে যে আসবে, কোনো নেগেটিভ কথা বলা যাবে না, তাই না? আমাদের অলওয়েজ পজিটিভ ভাবে বিষয়গুলোকে নিতে হবে। বাই দ্য ওয়ে, সো পেমেন্ট মেথড সম্পর্কে বলছিলাম, পেপ্যালটা কি বেসিক্যালি? পেপ্যাল মনে করেন যে ওয়েবের এরকম একটা কিছু, মোবাইলের মতো। মোবাইলে যেরকম আমি কথা বলতে পারি, বাট তার আগে আমাকে রিচার্জ করতে হবে। যে সিম দিয়ে আমি কথা বলি সেই অপারেটরে আমাকে টাকা নিতে হবে, দেন টাকার বিনিময়ে আমাকে কথা বলতে হবে। বাট আমি যদি শুধু মোবাইল সেটটা কিনি, আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো? পারবো না, রাইট? আমাকে টাকা তোলার ব্যবস্থা করতে হবে। মোবাইল সেটে এমনি এমনিতে টাকা দেওয়া যায় না, সিম নিতে হবে। paypal.com এটা একটা ওয়েবসাইট, এটা একটা অনলাইন ব্যাংকও বলতে পারেন। paypal.com একটা ওয়েবসাইট, একটা অনলাইন ব্যাংকও আমরা বলতে পারি। সেখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টের মাধ্যমে শুধু দেওয়া যায়, পারচেজ করা যায়, রিসিভও করা যায়, রাইট? অন্যজন আমাকে টাকা পাঠাচ্ছে, আমি রিসিভ করছি, বাট সেটা হতে হবে অবশ্যই কি সরি পেপ্যাল টু পেপ্যাল। আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আপনার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আপনার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, রাইট? আপনি আমাকে চিনেন, আমি তাকে চিনি, তাকে টাকা দিতে হবে, আপনি আমাকে দেবেন, আমি তাকে দিব, অথবা আপনি সরাসরি তাকে টাকা ট্রান্সফার করে দেবেন, ট্রান্সফার ফি নেই, আপনি যা ট্রান্সফার করবেন সে তাই পাবে। বেসিক্যালি ডাটাগুলো সব কোথায় আছে? পেপ্যালের সার্ভারে। ওয়েবসাইট সম্পর্কে তো আমরা সব বুঝি, দুই ধরনের অ্যাকাউন্ট আমরা বুঝি না? স্ট্যাটাস দিয়ে তো ম্যানেজ করা সম্ভব, একটা ফিল্ড, ইউজার কি কাস্টমার, এই ইউজার বিজনেস। বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি এটা একটা ব্যাংক। কেন? ব্যাংকটা হচ্ছে যে মোবাইলে যেরকম টাকা রিচার্জ করতে হয়, আদারওয়াইজ সেটাকে ইউজ করা যায় না, ঠিক তেমন পেপ্যালের নিজস্ব যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে চলে যায় যখন আমি আমার ক্রেডিটটা বাড়িয়ে নেই, বা ক্রেডিটটা আমার ডিপোজিট ব্যাংক থেকে আমার অনলাইনে নিয়ে আসি। আমি যখন অ্যাকাউন্ট খুলছি, আমার ব্যালেন্স জিরো। আমার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করতে হয়, সেই ক্ষেত্রে কোনো একটা ব্যাংকের সঙ্গে ভেরিফিকেশন করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ওই যে বলা হচ্ছে যে চুক্তিটা তো সরকারের সাথে হতে পারতো, পেপ্যাল কেন সোনালী ব্যাংকের সাথে করছে? সোনালী ব্যাংকের সাথে করার মূল কারণ হচ্ছে যে যাদের পেপ্যাল অ্যাকাউন্ট করবে, পেপ্যালের সাথে যখন অ্যাকাউন্টের ট্যাগ হবে, প্রাথমিকভাবে হয়তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই যেতে হবে। যদি সোনালী ব্যাংকের সার্ভার ডাইভার্স করে, অন্যান্য ব্যাংকগুলোর সাথে চুক্তি করে, যেমন ডিবিবিএল পরবর্তীতে করেছে। প্রথমের দিকে যখন এটিএম কার্ড আসে, তখন এটিএম এর টাকা ডিবিবিএল এর টাকাই শুধু তোলা যেত এটিএম বুথ থেকে, যখন আমি ডিবিবিএল এর এটিএম বুথ ইউজ করছি। এখন ডিবিবিএল এর বুথ থেকে আমি অন্যান্য ব্যাংকের টাকাও তুলতে পারি, কারণ কি তাদের সাথে অন্যান্য ব্যাংকগুলোরও চুক্তি হয়েছে এবং তারা সার্ভার এপিআই ইনফরমেশন গুলো একজন আরেকজনেরটা শেয়ার করছে। সো বেসিক্যালি যখন আমি পেপ্যাল মনে করেন বাংলাদেশে চলে আসছে, আমি আজকে অ্যাকাউন্ট করেছি, বাট অ্যাকাউন্টটা ভেরিফাইড না। ভেরিফাই করতে হলে বা ট্রানজাকশন ভেরিফাই হয়ে যাবে আমার যখন অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে, আমার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে দিব, তারা ভেরিফাই করে দেবে। বাট অ্যাকাউন্ট দিয়ে যদি ট্রানজাকশন করাতে চায়, আমার তো ব্যালেন্স লাগবে। ব্যালেন্স আমি কোথা থেকে দিব? পেপ্যালের কোনো ব্যাংক আছে বাংলাদেশে বা অন্য কোথাও? ক্রেডিট করাতে হবে। ক্রেডিট করাতে গেলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেখানে দিতে হবে। ওই ব্যাংক অ্যাকাউন্টটা পেপ্যালের সাথে এগ্রিমেন্টেড থাকতে হবে, রাইট?
সো তখন আমি হয়তো সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করব, সোনালী ব্যাংকে টাকা রাখবো, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে ট্যাগ করে দিব। দেন ব্যাংকের টাকাটা যখনই আমি কি করব, ক্রেডিট করব, আমার অ্যাকাউন্টে যদি 50,000 থাকে, আমি যদি বলি $500 ক্রেডিট, তাহলে $500 সমপরিমাণ অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে চলে যাবে কার কাছে, পেপ্যালের কাছে। আর পেপ্যাল ডিজিটাল মানি আকারে $500 আমার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। মূল টাকাটা কার কাছে আছে, ক্যাশ টাকাটা পেপ্যালের কাছে, ডিজিট টাকা কাছে আছে আমার কাছে, আমার অ্যাকাউন্টে। ওই $500 তখন আমি ইচ্ছে মতো খরচ করতে পারি। আমি বুঝতে পেরেছি? সো আপনি টাকা তুলবেন ব্যাংক থেকে, আবার টাকা পাঠাবেনও ব্যাংকে, এর জন্য কোনো কস্ট নেই, আপনার কাছ থেকে কোনো পয়সা কাটবে না। বাট আপনি যখন অন্যর কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, তারও থাকতে হবে কি পেপ্যালের অ্যাকাউন্টই। পেপ্যাল শুধু পেপ্যাল টু পেপ্যালেই যায়, রাইট? আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, আপনার একটা ই কমার্স আছে, আমি একটা প্রোডাক্ট কিনছি পেপ্যাল মিডিয়া দিয়ে, আমার ক্রেডিট আছে $500, প্রোডাক্টের দাম $100, রাইট? $100 মধ্যে আমার কাছ থেকে, আমি যেহেতু আমার প্রোডাক্টের দাম $100 বলেছি, আমার অ্যাকাউন্ট থেকে সে কেটে নেবে $103। $100 প্রোডাক্টের $3 ট্রানজাকশন ফি। ওকে, পেপ্যাল নেবে $3 কে নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে কত, $3। ওকে, কারণ আমার কাছ থেকে কেটেছে কত, 103। আর যাকে জমা দেবে সে পাবে $97। দুই পক্ষ থেকেই 3%। এই কারণেই বেচারা এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে তার ইনভেস্টমেন্ট নেই। সাইকো টাইপের একটা মানুষ, PayPal.com এর যে নির্বাহী প্রতিষ্ঠাতা, এমন কোন প্রতিষ্ঠান নেই সিলিকন ভ্যালিতে যার শেয়ার নেই তার কাছে। বুঝতে পেরেছেন? সে এমন একটা প্রজেক্টে এখন টাকা ইনভেস্ট করছে যার মাধ্যমে সে নাকি অমরত্ব পাবে। সেখানে $400 মিলিয়ন ইনভেস্ট করেছে। ভালো কাজেও সে ইনভেস্ট করছে। ইউএস সিকিউরিটি সিস্টেম যেটা, যেখানে সারা বিশ্বের সন্ত্রাসীদের তালিকা আছে, ওই সিস্টেমটাও তার ইনভেস্টমেন্টেই বানানো, সেই ওখানে ইনভেস্ট করেছে। ফেসবুকে 10% শেয়ার ছিল, 1 মিলিয়ন দিয়ে কিনেছিল, পরে সে 200 কোটি টাকাতে সেল করে দিয়েছে। বুঝতে পেরেছেন? সে হচ্ছে বিজনেসম্যান। এমন একটা ব্যাংক নিয়ে বসে আছে যে সারা বিশ্বের টাকা সেখানে গিয়ে জড়ো হচ্ছে, তারপরে সে ইচ্ছে মতো যার যেভাবে খরচ করছে, বাট ক্যাশ টাকাটা সে কিন্তু ঠিকই ইউজ করছে, ডিজিটাল মানিটা শুধু ট্রানজ্যাক্ট হচ্ছে, ডিজিটাল ডিজিট। সো পেপ্যাল কিছুটা বোঝা যাচ্ছে যে পেপ্যাল বেসিক্যালি কি, যে আমি ক্রেডিট করছি, আমি পারচেজ করছি, আমার বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি টাকা রিসিভ করছি, আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আমি টাকা রিসিভ করছি। ফ্রিল্যান্সারদের বেনিফিট কি? ভেরি সিম্পল, ওয়ান ক্লিক, তাই না? আমি ট্রান্সফার করে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট আছে, আমি এমপ্লয়ার, আমি ক্লায়েন্ট, আমি একজন ফ্রিল্যান্সারকে $500 দিব। সো জাস্ট অ্যামাউন্টটা লিখে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেন্ড করে দিলে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। কাস্টমাররা কোম্পানিতে টাকা পাঠাবে, খুব সহজে তারা পাঠাতে পারছে। এখন অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক মিডিয়া হয়ে আসে, অনেক ফি সেখানে চলে যায়। ফ্রিল্যান্সাররা যে টাকা আনতে পারছে না সেটা কিন্তু না, বাট অনেক টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মিডিয়াতে যাওয়ার কারণে, সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তার 3 দিনের মধ্যে টাকাটা পাওয়ার কথা, তা পেতে 10 দিন লেগে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি পেপ্যালটার জন্য এই কারণেই বেশি হাহাকারটা উঠেছে। যদি সেটা থাকতো আমাদের অবস্থা হয়তো আরো পরিবর্তন হয়ে যেত। ওকে, তো পেপ্যাল ইস্যুটাতে আমি যখন পেপ্যাল নিয়ে কথা বলছি, দুই ধরনের অ্যাকাউন্ট,
কাস্টমার বিজনেস। ওকে, যখন আমি কাস্টমার বা বিজনেস অ্যাকাউন্ট করেছি, কিভাবে সাইট থেকে তার সাথে আমরা ইন্টিগ্রেট করব, বা কোন মাধ্যম দিয়ে আমি সাইটের সাথে পেপ্যালের ইন্টিগ্রেশন দিব। এটা হচ্ছে আমার সাইট, যা একটা সার্ভারে আছে, রাইট? সার্ভারের থেকে এই সার্ভারের সাথে পেপ্যালের যে সার্ভার, এটা ডেফিনেটলি একটা সার্ভারে আছে। দুজনের সাথে কমিউনিকেশন হবে এপিআই এর মাধ্যমে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। যে এপিআইটাকে আমরা কয়েক ভাবেই নাম দিতে পারি। পেপ্যালের ট্রানজ্যাকশনের জন্য জনপ্রিয় তিনটা এপিআই আছে। একটা হচ্ছে ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই, ডু ডিরেক্ট এপিআই, আর পেপ্যাল রিকারিং এপিআই। তিনজনের তিন ধরনের কাজ। এটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে পেপ্যাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই, যেটা বেসিক্যালি আমি যদি আমার সাইটের সাথে ইন্টিগ্রেট করি, আমি যখনই এপিআই হিট করব, মিডিয়া হিসেবে আমার সাইট থেকে সরাসরি চলে আসবে কি পেপ্যাল সাইটে, এবং আমার কাছ থেকে যে ইনফরমেশন গুলো নিয়ে আসার, কার কাছে টাকা দেবে, কত টাকা দেবে, কি কারণে টাকাটা দেবে, সেই ইনফরমেশন গুলো পাঠাতে হবে কার কাছে, পেপ্যালের কাছে। যে মাধ্যম দিয়ে পেপ্যালের কাছে আমরা ইনফরমেশন গুলো পাঠাবো, ওই মাধ্যমটাকেই আমরা বলছি এপিআই। আর এপিআই বেসিক্যালি কালেকশন অফ কোড, সিম্পল কোডিং, যা চিনবে কি ওই পার্টিকুলার সার্ভার সাইট। সো পেপ্যাল তার এপিআইটা তার মতো করে ডেভেলপ করেছে। সে যেভাবে আমার কাছ থেকে টাকা চায়, মানে ইনফরমেশন চাইবে, সেই ফরম্যাটেই তাকে সেই ইনফরমেশন গুলো পাঠাতে হবে। আমরাও এপিআই তৈরি করতে পারি আমাদের সাইটের জন্য। আপনি একটা সাইট বানিয়েছেন, হোস্ট করেছেন, আপনি একটি স্কুলেরই ওয়েবসাইট বানিয়েছেন, একটা এপিআই তৈরি করছেন নোটিশ দেওয়ার জন্য। আপনি বলবেন ইউজারকে যে এই ফর্ম রিলেটেড ইনফরমেশন গুলো তুমি এই ফাংশনের কাছে পাস করো, তাহলে একটা নোটিশ ডেটাবেসে সেভ হয়ে যাবে। আপনারা কি পারবেন না সেই ধরনের কোড রেডি করতে? সেটাকে আপনি এপিআই বলতে পারেন। আমি বুঝাতে পেরেছি? সো এপিআই জটিল কোনো কিছু না, বাট সিকিউরিটির জন্য কোডটা কিছুটা ডিফারেন্ট স্টাইলে করে থাকে সাইটগুলো, কারণ সিকিউরিটি তো কনসার্ন, রাইট? আমি যদি একদম রিয়েলি যে স্টাইলে আমার সিস্টেম কাজ করছে, সেই সিস্টেমে অনুযায়ী যদি আমি ডাটা চাই, তাহলে যে কেউ যে কোনো ভাবে আমার সাইটে হ্যাম্পার করতে পারে। সো আমি হয়তো একটু ডিফারেন্ট স্টাইলে তাদের কাছ থেকে ডাটা চাইবো, এবং সেটাকে আবার আমি কনভার্ট করে আমাদের প্যাটার্নে নিয়ে আসবো, দেন আমার সাইটের সাথে তাকে ইন্টিগ্রেট করব। বুঝতে পেরেছেন? সো এপিআই গুলো মূলত কাজ করে সিস্টেম টু সিস্টেম, সার্ভার টু সার্ভারে ডাটা ট্রান্সফারের জন্য। আর যে এপিআই গুলোর নাম বললাম, এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই, যেটা বেসিক্যালি অত্যন্ত পুরনো এপিআই এবং সবচেয়ে বেশি ইউজ হয়। যখনই আপনি পেপ্যাল সিলেক্ট করে সাবমিট করবেন, এপিআইটা যখন লোড হবে, সেটা সরাসরি কি আমার সাইট থেকে, আমার ই-কমার্স থেকে চলে যাবে কোথায়? পেপ্যাল। দেন পেপ্যালকে আমরা বিলিভ করি, রাইট? আমি তো তাকে বিলিভ করছি না, টাকা আমি কাস্টমারকে দিচ্ছি না, আমি দিচ্ছি কাকে? পেপ্যালকে। দায় দায়িত্ব সেখানেও আছে, তার পপুলারিটির পেছনে এটাও মূল কারণ। ভেরি সিকিউর, ফ্রড চেকিংটা অত্যন্ত কঠিন। ফ্রড যারা, তারা খুব সহজে পাশ কাটিয়ে যেতে পারবে না। সেই কারণে ওখানে টাকার ট্রানজ্যাকশনটাকে অনেকে সিকিউর মনে করে এবং ট্রানজ্যাকশনটা বেশি বেশি করে থাকে। বোঝাতে পেরেছি? তো যখন পেপ্যালের এপিআই নিয়ে কথা হচ্ছে, আমাদের কাছে হয়তোবা এপিআইটা আছে, হাবিব ডাটাটা সেভ করেছেন না? কন্ট্রোল এটা ক্লাসটা বের করেন, ক্লাসটা বের করে। স্যার এটা তো স্যার মানে ভিডিও, স্যার এটা কেটে দিই, হ্যাঁ ভিডিওটা কেটে দেন প্রজেক্টের মধ্যে। স্যার এটা হচ্ছে এটা, স্যার এটা
আজকে আমাদের ক্লাস হচ্ছে স্যার, এটা হচ্ছে আমি এপিআইটা যেটা আমরা ক্লাসে দেখছিলাম, আর এখন ওদের ক্লাস হচ্ছে স্যার এটা হচ্ছে প্রজেক্টটা। সো ভিউ পেজের মধ্যে এপিআই ফাইলটা রেখে দেন। সেভ করার কাজটা করেছেন না স্যার? অর্ডার হ্যাঁ ওখানে নিয়ে যাচ্ছি স্যার। সেভ করার ওখানে নিয়ে সুপার আছে অর্ডার সেভটা সুপার অ্যাডমিনে কেন গেছে? কার্টে বলেছি যে আলাদা আলাদা করে আমরা করে নিব এখানে। ওই ও সরি, হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাস। সুপার কিন্তু ব্যাক এন্ডের জন্য এখানে ইমেল ভেরিফিকেশন দেখানো হয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেল। সেভ শিপিং সেভ। এখানে পেমেন্ট ট্যাবটা বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর পেপ্যালের কথা এটা কোথায় নিয়ে যাচ্ছে? এখানে পেমেন্টটাই পেপ্যাল লিখে ওই ভিউ পেজটা লোড করে দেন। বসেন। একবার দেখা যারা দিব যারা আমি যখন এই ই-কমার্সের একটা বোর্ড পর্যন্ত চলে আসি, এই কনসেপ্ট থেকেই আপনি একটা স্কুলের ডাইনামিক ওয়েবসাইট অনায়াসেই করতে পারেন। আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট করতে পারেন, রাইট? আপনি রিয়েল এস্টেটের ওয়েবসাইট করতে পারেন, পারেন তো, তাই না? আপনি টিকেটিং সিস্টেম করতে পারেন, যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন, ওখানে টুডিং ছাড়া কোনো কিছু নেই। আর আমরা যারা জুনিয়র পোস্টে কাজ করতে যাব, ওখানে নেক্সট 6 মান্থ আর 9 মান্থ আপনাদের এই টুডিং ছাড়া অন্য কোনো কিছু করা হবে না। বুঝতে পেরেছেন? প্রজেক্টের সবচেয়ে সহজ পার্টের কাজগুলো আপনাদের দিয়ে করানো হবে। আমরা তো একবারে সেই জায়গাটাতে এফোর্ট করতে পারবো না যে আমি বসে একটা প্রজেক্টের সবকিছু সেরে নেব।
পসিবল না, রাইট? বা দুই একটা প্রজেক্ট করে ধৈর্য ধরে থাকতে হবে, শিখতে হবে, রাইট? যদি জব পেয়ে যায় লাকি যে আমি ভ্যারাইটিস অফ প্রজেক্ট করতে পারবো, বড় বড় ডেভেলপারের সাথে কাজ করতে পারবো, তাদের কোডিং স্টাইল জানতে পারবো, এবং জটিল কাজগুলো কিভাবে হচ্ছে সেটা শিখতে পারবো। আমরা যদি ট্রেনিং এর মধ্যে কঠিন কোনো কিছু ইন্ট্রোডিউস করি, আমরা 70 জনের এখন 45 জন আছি, এই সংখ্যাটা আরো অনেক কমে আসবে। আলোচনা করা তো সম্ভব, তাই না? আমরা যে কোনো কিছুই আলোচনা করতে পারি, বাট আমাদের বুঝতে হবে যে আমরা ম্যাক্সিমাম নিতে পারছি কিনা। আর নিতে পারার জন্য যারা আমাদের কাছে তাদের পাঠিয়েছে বা আপনারা এসেছেন, আপনাদের রেডি করে পাঠিয়েছে কিনা। আমাদের দেশের যে সিস্টেম এডুকেশনের, এটা বলতে পারেন যে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, রাইট? ওয়ার্ল্ডের কোন জোনের বা কোন দেশের বলতে পারেন ইউথরা প্রোগ্রামিং এ সবচেয়ে ভালো, কেউ জানেন? কোন দেশের যুবকেরা প্রোগ্রামিং এ সবচেয়ে ভালো? ইন্ডিয়া। রাশিয়া। দে আর ভেরি ট্যালেন্ট। কারণ কি জানেন? তাদের বাচ্চাদের পড়াশোনা শুরু হয় 6 বছর থেকে, 6 থেকে 10 তারা একটা সাবজেক্টই পড়ে, ম্যাথ। সেটা আমি উল্লেখ করেছি ওই কারণেই, রাইট? 6 বছর থেকে তাদের এডুকেশন সিস্টেম, 6 বছরের আগে স্কুলে যেতে পারবে না, স্কুলে গেলেও 6 থেকে 10 তারা শুধুই শিখবে কি? ম্যাথ। এটাই মূল কারণ। সামাজিক দিক থেকে কারা সবচেয়ে বেশি এগিয়ে আছে? সামাজিকতার দিক থেকে, অনেস্টির দিক থেকে কারা সবচেয়ে বেশি এগিয়ে আছে? জাপান। ওকে, আমি যদি আমার সবচেয়ে দামি জিনিসটা ওখানে রেখে আসি, কোনো না কোনো ভাবে সেটা আমার কাছে পৌঁছে দেবে। ছোটবেলা থেকে এজ 4 থেকে তাদের ওই বিষয়টাই শেখানো হয়, অনেস্টি। যে জিনিসটা আমার না, যার এই জিনিসটা তার কাছে পৌঁছে দেবে। 6 থেকে 10 তাদের এডুকেশন সিস্টেমে শুধুই শেখানো হয় সামাজিকতা, বই পড়ানো হয় না, সামাজিকতা শেখানো হয়। সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাই হোক, আমাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করা হয়, আমরা কোনো কিছুই নিতে পারি না। তারাও চেষ্টা করে যাচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। সব ঠিক আছে, সার্টিফিকেটেরও দরকার আছে, আদারওয়াইজ ছেলেকে মেয়ে দেবে না, কারণ ছেলের কাছে কোনো সার্টিফিকেট নেই। যেমন ফ্রিল্যান্সাররা বউ পায় না, হ্যাঁ, সাবধান, রাইট? আর মেয়েরা যদি এডুকেটেড না হয়, ছেলেরা বিয়ে করতে চায় না। এখনকার দিনের অবস্থা, সব সার্টিফিকেট, সবার সার্টিফিকেট দরকার। কোশ্চিন পত্র আউট হয়েছে, রেজাল্ট তো ভালো হচ্ছে, সবাই ঠান্ডা। বাট প্রবলেমটা যে ভয়াবহ আকার ধারণ করছে, অনেকেই অনুধাবন করতে পারছে, বলার সাহস করছে না। আমরাও সাফারার, তাই না? অবক্ষয় হয়েছে এবং আরো অবক্ষয়ের দিকে যাচ্ছে। যাই হোক, তো বেসিক্যালি আমরা যদি নিজেরা যদি একটু অ্যালার্ট হই, নিজেরা যদি সচেতন হই, তাই না, অনেক কিছু করার আছে। সো আপনি নিজে থেকে শুরু করেন, রাইট? তো স্কুলে তো দিতেই হবে সামাজিকতা, ছেলেকে স্কুলে দেয় না, এটা তো হওয়া যাবে না, স্কুলে দিতে হবে। বাট আপনি যদি একটু চেষ্টা করেন ছোটবেলা থেকেই আপনার বাসায় যে বাচ্চাটা আছে তার ম্যাথ শিখাতে, সে ডেফিনেটলি কিছু না কিছু করে ফেলতে পারবে বড় হতে হতে। তাকে যদি শেখাতে পারেন সামাজিকতা,
তাহলে সে অনেস্টি হবে এবং সে উপকারেই আসবে, কখনোই কি খারাপ কাজ করবে না। এটা আমাদেরই লাভ। যদি বলি আমার সন্তান, এটা আমার লাভ, রাইট? কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না, আমাকে ধরতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, রাইট? একজন একজন করে যদি আমরা এগিয়ে আসি, সবাই আস্তে আস্তে করে সেভ হয়ে যাব। আমি বোঝাতে পেরেছি? তো নিজেরাই নিজেদের সেভ করার চেষ্টা করি। ভাই তো এখান থেকে আমরা অর্ডার পর্যন্ত গিয়েছি, তাই না? প্রোডাক্টে অ্যাড করেন কার্টে, জান এখানে আসে। প্রোডাক্ট কার্টে আমরা একটা কাজ খুব ভালো পেরেছি, তাই না মাস্টারিং? ফাংশনালিটিটাতে একটু প্রবলেম, বাট রেকর্ডেড ভিডিওটা তো আছে, কথা তো বোঝা যায় ভিডিওতে, তাই না? ধৈর্য ধরে কি দেখা যায়? দেখাও যায়। যারা ধৈর্য ধরে দেখতে পারি তারা করতেও পারবো, তাই না? একটু চেষ্টা করি। আমার মেসেজটা হচ্ছে আগামী কত 11 তারিখে যে প্রজেক্ট সাবমিশন, ওখানে আপনারা প্রজেক্ট সাবমিট করবেন, বাট লং টার্মে একটা প্রজেক্ট এখনই শুরু করেন, রাইট? যেটা আপনি আস্তে আস্তে করে শেষ করবেন এবং আসল শেখাটা সেখানেই সম্পন্ন হবে। এটা অ্যানাউন্স করছি, যেটা আমাদের সবসময় করে থাকি, যে যদি প্রজেক্ট করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা যেখানে থাকি হেল্প করতে রাজি আছি, বাট যোগাযোগটা আপনাকে করতে হবে। শুরু করেন, প্রবলেম ফেস করেন, আমাদের কাছে আসেন, একটু সময় নিয়ে আসেন। হয়তো ইনস্ট্যান্ট পাবেন না, 10 মিনিট বসে থাকতে হবে, 20 মিনিট বসে থাকতে হবে, ধৈর্য ধরে বসে সলিউশনটা নিয়ে যান, পরে গিয়ে আবার চেষ্টা করতে থাকেন, যতদিন না আমরা কোম্পানিতে কাজ পাচ্ছি। চর্চাটা করি, নিজের জন্য কিছু একটা করি, রাইট? ওইটাই পরবর্তীতে আপনার কিন্তু একটা শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। অনেকেই এরকম করেছে যে সে ওটাকেই মানে এন্টারপ্রেনারশিপের দিকে নিয়ে গেছে, যে একটা আইডিয়া নিয়ে শুরু করেছে, সেটা দিয়ে সে বিজনেস সেটআপ দিতে পেরেছে। সেটা বোঝাতে পেরেছে? তো চেষ্টা করতে হবে এবং আপনাদের মধ্যে থেকেই সেই আইডিয়াটা আসতে হবে। একজনের আইডিয়া আরেকজন দিয়ে দেবে না, বা আরেকজনের আইডিয়া আরেকজন এক্সিকিউট করে দেবে না, নিজের আইডিয়া নিজেকেই এক্সিকিউট করতে হবে, রাইট? সো প্রসিড করেন, তো ইনফরমেশন গুলো দিয়ে দেন, লগ ইন করেন যদি ইনফরমেশন আগেটা থাকে। স্যার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি স্যার, নতুন একটা বসে করেন। স্যার সমস্যা ইমেল ভেরিফিকেশনটার জন্য একটা বিষয় একটু মাথায় রাখবেন, এখানে যেটা দেখানো হয়েছে ইমেল ভেরিফিকেশনটা, এটা বেসিক্যালি এটা এনক্রিপ্ট করে দিয়েছেন না, রাইট? আইডিটা গুড। তো যখন আমরা ই-কমার্স করছি, ই-কমার্সের রেজিস্ট্রেশন পিরিয়ডে ইমেল ভেরিফিকেশনটা না দেওয়াই ভালো, বাট আদার্স যে কোনো সাইটে যদি রেজিস্ট্রেশন অপশন থাকে সেখানে ইমেল ভেরিফিকেশনটা দেওয়াটা জরুরি। আমি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি এবং আমি পেমেন্টের দিকে আগাচ্ছি, রাইট? প্রোডাক্ট আমার সিলেকশন শেষ, আমি কাউন্টারের দিকে যাচ্ছি, ওই দোকানেরই একজন আমাকে যদি রেস্ট্রাক্ট করে বা সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়, আমি আমার প্রোডাক্টের জায়গায় রেখে কাউন্টারে না গিয়ে অন্য কোথাও চলে যেতে পারি, তাই না? সো এটা আমি ওকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, জিমেলে নিয়ে যাচ্ছে, ইয়াহু মেলে অথবা হটমেলে, তাই না? সেখান থেকে অন্য কোনো একটা ট্যাব আমার চোখে আসতে পারে, আমি ওই সাইট থেকে চলে যেতে পারি। সো
সো এই পোরশনটুকু শেখানোর মূল কারণ হচ্ছে যে কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়াটা আপনারা ইন্টিগ্রেট করতে পারেন, ই কমার্সে নয়। ক্লিয়ার? ভেরিফাই করে না স্যার ভেরিফাই এখানে পরবর্তী কাজটা করা হয় না, এখানে ক্লিক করলে একটা পেজ আসবে, ও জাস্ট ইয়ে করে দেখাই দিয়েছে আর কি যেভাবে করতে হবে। এই বেস 24 করেছেন? হ্যাঁ, বেস 24 ইনপুট আর ডিকোড করে দিয়েছে। চলে আসছে এখানে, সেশন থেকে নামটা নিয়ে দেখানো হয়েছে। আর যদি একই হয় তাহলে প্রত্যেককে একটা ভিডিও দেখার কথা বলবো। আজকে আমি ফার্স্ট সেশনে একটা ক্লাস নিয়েছি এলআইসিটির 27 নম্বর সেশন, ফাংশনের উপরে, বিল্ট ইন ফাংশন কনসেপ্টের উপরে। কোন বিল্ট ইন ফাংশনগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে এবং কোন ফাংশনগুলো সবচেয়ে বেশি ইউজ হয় তার ছোট ছোট কিছু এক্সাম্পল। ওকে, টিটিএলআইসিটি তালা ট্রেনিং এর যে এলআইসিটি ব্যাচ চলছে, ব্যাচ 1, তার ভিডিও নাম্বার 27। ওখানে পুরো ফাংশনের সিস্টেম সম্পর্কে এ টু জেড, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো ফাংশন আছে এর মধ্যে কোন কোন সিরিজের ফাংশনগুলো বা স্পেসিফিক ভাবে কোন কোন ফাংশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা ওই ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে। ওকে, যেটা আপনারা দেখে নেবেন। শেষ কর। শিডিউলটা নিয়ে নিলাম। 27, ভিডিও নাম্বার 27। এই যে পেপ্যালটা দেওয়া হয়েছে টালা ট্রেনিং ব্যাচ 1, টালা ট্রেনিং এলআইসিটি ব্যাচ 1। আচ্ছা, এখানে তিনটা বিষয় আছে তাই না? এর মধ্যে একটি ইমপ্লিমেন্টেড, ক্যাশ অন ডেলিভারি আর পেপ্যাল। পেপ্যালটা এখানে সিলেক্ট করার পর যদি হিট করা হয়, বেসিক্যালি যে অপশনটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে, একটু খেয়াল করেন যে ডাটাটা সেভ হচ্ছে। কোথায়? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ। এটা তো ক্যাশ অন ডেলিভারি। এটা কোথায়? পেপ্যালটা কোথায়? একটু উপর দিকে স্যার করা হয়েছে স্যার, একটু উপর দিকে এই স্যার মাউস দিয়ে দিয়ে স্যার এটা একটু উপর দিকে স্যার। ওই তো কাস্টমার রেজিস্ট্রেশন করা হয়েছে স্যার, একটু উপর দিকে উঠেন স্যার, একটু হ্যাঁ, এই যে স্যার পেপার ওই এটা ক্যাশ অন ডেলিভারি। স্যার একটু দেখি স্যার, সেভ অর্ডার ইনফো। তাহলে আপনি নামটা চেঞ্জ করেন স্যার নামটা চেঞ্জ করছি স্যার। এটা ক্যাশ অন ডেলিভারি রয়ে গেছে। উপরে যান, ওই যে, এটা পেপ্যাল হবে। ফর্মেট এটাই আছে না, পেপ্যাল। ওকে, একটু আমরা যদি এই ক্লাসটা করি এবং দেখি যে আমাদের যদি পেমেন্ট মেথডটা হয় ক্যাশ অন ডেলিভারি, তাই না? আমাদের যদি পেমেন্ট টাইপটা হয় ক্যাশ অন ডেলিভারি, তাহলে অন্যান্য ইনফরমেশন সহ সব ডাটা ডেটাবেজে চলে যাচ্ছে এবং কাস্টমার হোমতে রিডিরেক্ট করা হচ্ছে, রাইট? বাট এখন যেটা করা হচ্ছে, যদি আমাদের পেমেন্ট টাইপটা হয় পেপ্যাল, তাহলে ডাটা সেভ করার কাজ অ্যাজ ইট ইজ উপরে যেভাবে হয়েছে সেভাবেই হচ্ছে, এবং ডাটা সেভ করার পর ফাইনালি যেটা করা হচ্ছে যে ডেটাবেসে ডাটা সেভ করে দেওয়া হচ্ছে এবং তারপরেই আমরা একটা এপিআই ফাইল লোড করে দিচ্ছি, HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট। এটা বেসিক্যালি একটা এপিআই ফাইল। এপিআই ফাইলটা একটু খুলে দেখায়, ভেরি সিম্পল, যদিও PHP এক্সটেনশনের ফাইল। এর মধ্যে এখন পর্যন্ত HTML আর জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কিছু নেই। এই কোডটা এরকম যে এই কোডের ভেতরে কোনো চেঞ্জ আনা যাবে না,
যে সিনট্যাক্স গুলো কারেন্টলি আছে সেটা এক্সিস্ট থাকতে হবে, এর ভেতরে ভ্যালু আকারে কিছু ভ্যালু আমরা পাস করতে পারি। তার মানে আমি যদি কোনো একটা ফিল্ডের নামও চেঞ্জ করতে চাই পারবো না, এরর দেখাবে, কারণ এই এপিআইটা তৈরি করে দিয়েছে কে? পেপল। তারা ওই নামেই চিনবে যে নামটা সে আমাকে প্রোভাইড করেছে। পেপল.com এর developers.paypal.com সাবডোমেনে যে ওয়েবসাইটটা আছে পেপলের, ওখানে এই এপিআইটা আপনারা পাবেন। লেটেস্ট এপিআই আপনারা পাবেন। কিভাবে ইউজ করতে হবে তার ডকুমেন্টেশনও সুন্দর করে দেওয়া আছে। ডু ডিরেক্ট এপিআই, রিকারিং এপিআই সব সম্পর্কে সুন্দর করে বলা আছে। যদি আপনারা ইউটিউবে যান, সুন্দর করে ভিডিও টিউটোরিয়ালসও দেওয়া আছে। ওকে, সো এপিআইটা বেসিক্যালি যেটা একটা ফর্ম, এবং একটু খেয়াল করে দেখেন ফর্মে অনেকগুলো ইনপুট বক্স আছে এবং প্রত্যেকটা ফিল্ড হিডেন, রাইট? সো আমি যদি এই পেজটাকে লোড করে দেই, বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এই পেজের অনলোডে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি এপিআই এরই অংশ। এই জাভাস্ক্রিপ্টের ফাংশনটা যেটা করছে, একটা অ্যাকশন ভেরিয়েবল আকারে নিচ্ছে ডকুমেন্টের সাথে। এই যে ফর্মটা, এই ফর্মটার নাম বেসিক্যালি ফর্ম অর্ডার অটো সাবমিট। একটু খেয়াল করেন আমার এই ফর্মটার নাম কি? ফর্ম অর্ডার অটো সাবমিট। সেটা অ্যাকশনের সঙ্গে বাইন্ড করে দিচ্ছে কাকে? এই স্ট্রিংটাকে। তারপরে আমি ফর্মটাকে সাবমিট করে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা HTML এর ফর্ম সাবমিট করতাম কি দিয়ে? সাবমিট বাটন দিয়ে। বাট এই ফর্মটা সাবমিট হচ্ছে কি দিয়ে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, রাইট? এখন ফর্মের যে ডাটাগুলো দেওয়ার প্রয়োজন, যেটা ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশন গুলোর মধ্যে এই দুটো লাইন যা আছে ঠিক তাই। এক্সলিক এটা অ্যাকচুয়ালি কার্ড আকারে পেপালের কাছে চলে যাবে। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমার যদি পেপালে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, আমি যদি আমার সাইটের ওনার হই, আমি যদি আমার অ্যাকাউন্টে টাকা নিতে চাই, সেই আইডিটা বসাতে হবে কোথায়? এখানে। তার মানে আপনার কাস্টমারের কাজ যখন আপনি করবেন, কাস্টমারের আইডিটা এখানে বসাতে হবে। ওকে, এখানে আরো বেশ কিছু ইনফরমেশন দেওয়ার আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমি কি কি পাঠাতে যাচ্ছি, কত কোয়ান্টিটি নিতে যাচ্ছি। এটা কিন্তু ফিক্সড ভ্যালু 2 দেওয়া আছে। এটা আমরা ডাইনামিক করতে পারি, কারণ আমরা যদি জানি যে আমাদের কার্টের ইনফরমেশন সেকশনে আছে অথবা ডেটাবেজে আছে, সেখান থেকে তুলে আমি দিয়ে দিতে পারি। কি প্রোডাক্ট আমি নিচ্ছি তার নামটা আমি এখানে প্রোভাইড করতে পারি। ভ্যালু কত, অ্যামাউন্ট কত, সেটা আমি ক্যালকুলেট করে দিয়ে দিতে পারি, আমার কার্টে তো আছেই। ওকে, তারপরে আসছে ইনফরমেশন গুলো। এই ইনফরমেশন গুলো সিকিউরিটির জন্য দেওয়া হয়। প্রথমটা 2, ভ্যালু 2 হচ্ছে RM2। এটা হচ্ছে আমার বিজনেস বা আমাদের বিলিং ইনফরমেশন বা বিলিং অ্যাড্রেস। ওকে, আমাদের কাছে কি বিলিং অ্যাড্রেস আছে না? আমাদের কাছে কি আছে? শিপিং অ্যাড্রেস আছে। সো বিলিং এবং শিপিং অ্যাড্রেসটাও প্রোভাইড করতে হয় ফর সিকিউরিটি রিজন। কেন বলছি? যে পেপাল ভেরিফাই করে কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে, বাট পেপালকে ক্লেম করেছে আমি প্রোডাক্ট পাই নাই। প্রোডাক্ট দেয় নাই, প্রোডাক্ট মার্চেন্ট কাস্টমারকে দেয় নাই, বলেছে আমি দিয়েছি। কিভাবে দেখবে পেপাল? এই অ্যাড্রেস ভেরিফিকেশনের মাধ্যমে। পেপাল দেখবে অ্যাড্রেস ভেরিফিকেশনের মাধ্যমে। শিপমেন্ট যেখানে হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড শিপমেন্ট কখনোই নেবেন না। স্ট্যান্ডার্ড শিপমেন্ট হচ্ছে ওই সাইটের শিপমেন্ট। ভায়া যে শিপমেন্ট গুলো আছে, পয়সা দুইটা বেশি খরচ হলেও আপনি DHL আর FedEx কে সিলেক্ট করেন, রাইট? DHL এর সঙ্গে পেপালের, FedEx এর সাথে পেপালের, অথবা ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মানে ট্রানজাকশন মেথড গুলো আছে, মানে শিপমেন্ট মেথড গুলো আছে, তাদের সঙ্গে পেপালের এগ্রিমেন্ট আছে। তারা সরাসরি এপিআই এর মাধ্যমে দেখতে পারে কোন প্রোডাক্ট কোন অবস্থানে আছে। সো ফ্রড করার কোনো স্কোপ এখানে নেই। স্ট্যান্ডার্ড পেমেন্টের ক্ষেত্রে ফ্রডিংটা পেপাল রিসিভ করে না। যে আমি স্ট্যান্ডার্ড পেমেন্ট দিয়েছি, স্ট্যান্ডার্ড ট্রানজাকশন দিয়েছি, শিপমেন্ট দিয়েছি, পেপাল তখন বলবে যে না, ট্রেস করার মতো অপশন আমার হাতে নেই, সো আমি এটা ফ্রড হলে আমার কিছু করার থাকবে না। তাদের টার্মস এন্ড কন্ডিশনেই আছে। বাট আপনি ইন্টারন্যাশনাল কোনো শিপমেন্ট মেথডের সঙ্গে যান, তারা সেই লায়াবিলিটিস নেবে। যদি কাস্টমার মার্চেন্ট আপনাকে প্রোডাক্ট না দিয়ে বলে যে না আমি প্রোডাক্ট দিয়েছি, প্রয়োজনে তারা মার্চেন্ট অ্যাকাউন্টই ক্যান্সেল করে দেবে এবং টাকা তারা ধরে রাখে, আটকে রাখে শিপমেন্টের উপর বেস করে। যে ইমেলটা যায়, ট্রানজাকশন ইমেল যেটা যায়, যে 3 দিনের মধ্যে ডেলিভারি হবে, সো মার্চেন্টের টাকা 3 দিন সময় সে আটকে রাখবে। 7 দিনের মধ্যে ডেলিভারি হবে, 7 দিন টাকা সে আটকে রাখবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এর মধ্যে যদি আপনি ক্লেম করেন প্রোডাক্ট পান নাই, বা প্রোডাক্ট মানে ভুল প্রোডাক্ট দিয়েছে, অথবা কি নষ্ট প্রোডাক্ট দিয়েছে,
রিফান্ড আপনি খুব সহজেই পেতে পারেন। বিষয়টা বোঝাতে পেরেছি? ওকে, গুড। এরপরে এটা বেসিক্যালি অ্যাড্রেস টু বলা হচ্ছে। এই ইনফরমেশন গুলো আমরা আমাদের কাছেই আছে, আমাদের সেশনে আছে, অথবা কি আমাদের ডেটাবেস টেবিলে আছে, যেটা এখানে পুট করতে হবে। সো এখন বেসিক্যালি আমাদের এপিআই এর ইন্টিগ্রেশনটা জাস্ট এই পেজ লোড এবং পেজের ভিতরে ঠিকঠাক মতো ডাটা প্রসেস করা, এবং ডাটা আমার যখন ডেটাবেসে ডাটা সেভ হয়ে গেছে, আমার পেপাল সিলেকশন আছে, ডেটাবেসে ডাটা সেভ করার পর টাকাটা নেয়ার জন্য আমরা চলে যাব কার কাছে? পেপালের কাছে। একটু খেয়াল করেন, আমার এই পেজটা লোডিং এ যাচ্ছে, এটা কিন্তু ঠিক হয় নাই, সিকিউর হতে হবে, যে সেন্ড বক্সে চলে গেছে। প্রোটেক্টেড ব্রাউজার, ক্যাসপার্সকে আটকে দিয়েছে আর কি। ক্যাসপার্সকে তো চলে গেছে। স্যার পিপল এর সাথে আসতেছে স্যার, আসতেছে স্যার। Shit. এটা তো আসার কথা না, নিজে চলে আসছে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই পেজটা এখনো লোড হয় নাই। সে কিন্তু আমাকে বলে দিয়েছে প্রোডাক্টের নাম কি, কোয়ান্টিটি কত, অ্যামাউন্ট কত দিয়েছিলাম, $100,000, রাইট? সে ক্যালকুলেট করে $2,000 একটা ইনভয়েস রেডি করে দিয়েছে। কার কাছে টাকা দেবে? এই আইডি তে। কিভাবে টাকা দেবেন? এই যে পে উইথ মাই পেপাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই পেপাল অ্যাকাউন্টে লগইন এর বক্সটা আসবে। সো আমি লগইন করব, যখনই টাকা প্রসিড করব সরাসরি চলে আসবে কার কাছে? এর কাছে। এই একটা ফাইল দিতে হয়েছে। একটাই ফাইল। সো অলওয়েজ এপিআই গুলো সিম্পল হয়, আমাদের যে ভীতিটা সেটা কমাতে হবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্রজেক্টটা আপনারা দিয়ে দেন, ডাটাগুলো দিয়ে দেন, ফরম্যালিটিস গুলো শেষ করে সাব্বির ভাইকে দেখে নিয়েছি। হ্যাঁ, আপনারা এটা রেডি করেন, রেডি হলে আমাকে জানাবেন। ঠিক আছে। ফাস্টার হবে। আসি আমি, 10 মিনিটস আমি থেকে আসি হাবিব। জি স্যার। একটু বসেন, আমি কয়েকজনকে দিয়ে আমরা দিচ্ছি। শেষের ক্লাসের ভিডিওগুলো আপলোড করা হয়নি। 34 থেকে যান, 34 স্পিড কেমন আছে বলো? আচ্ছা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি হ্যাঁ ইয়েতে তার কারণ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার ভিডিওগুলো ক্লাসে আজকে একটা দিয়ে দিচ্ছি, গত ক্লাসেরটা